সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি যে যেখানে আছো তোমরা ভালো আছো, সুখে আছো এবং আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। তো আমাদের নতুন করে আর কিছু বলার নেই। সবকিছুর মধ্যে থেকেও সবকিছু অন্ধকার থাকলেও আমরা আলোর মুখটা আমরা দেখতে চাই। হয়তো সৃষ্টিকর্তার অসীম রহমতে আমরা সেই দিনটা খুঁজে পাবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত আমরা অপেক্ষায় থাকবো এবং আমাদের যে লেখাপড়াটা আমরা এই দুর্যোগের মধ্যেও চালিয়ে নেব। আমরা বসে থাকবো না, কারণ জ্ঞানের শেষ সীমা বলতে কোনো কথা নেই। জ্ঞান অর্জন হতে পারে ছোট থেকে একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত। সুতরাং আমরা আমাদের পড়াটাকে থামাবো না, আমরা আমাদের পড়াশোনাটাকে চালিয়ে নেব। মহাদুর্যোগ আসলো তার ভিতর থেকেও আমরা আলোর পথে বেরিয়ে যাবো এই বিদ্যার মাধ্যমে। যাই হোক, আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি। আমরা গত ক্লাসে কেন্দ্রীয় পর্যন্ত শেষ করে তোমাদের একটা প্রবলেমও দিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা করেছো। আজকে আমরা বিস্তার পরিমাপ করব এবং সেখানে অনেকগুলো অংশ আলোচনা করেছি। যদি তোমরা এটা পেয়ে থাকো তাহলে ভালো, না পেলে আমি আরো একটু আলোচনা করব আজকে। এর উপর দুইটা ক্লাস নেব, আমাদেরকে একটু এগিয়ে যেতে হবে, তাই না? সুতরাং আমরা কথা না বাড়িয়ে আমাদের জায়গায় আমরা চলে যাই। আমাদের যে টপিকসগুলো রয়েছে, যে পড়াশোনা রয়েছে, সেখানে আমরা যাব। সাথে থাকবে শেষ পর্যন্ত। এটা আমরা পড়িয়েছিলাম বিস্তার পরিমাপ। আমরা বলেছিলাম বিস্তার মানে তফাৎ, মানে পার্থক্য, মানে ভিন্নতা। বলেছিলাম তোমার আমার বয়সের মধ্যে পার্থক্য, তোমার উচ্চতার সাথে আমার উচ্চতার পার্থক্য, তোমার মেধার সাথে আমার মেধার পার্থক্য। যত ধরনের তফাৎ তুমি দেখতে পারবে, যত ধরনের পার্থক্য দেখতে পারবে, যত ধরনের বৈষম্য দেখতে পারবে, উহারাই হলো বিস্তার। বিস্তার না থাকলে পৃথিবীতে সব জিনিস এক হয়ে যেত। অর্থাৎ চলকগুলো যে সকল মান নিয়ে তুমি কাজ করবে তাদের মধ্যে যদি ভিন্নতা না থাকতো তাহলে সব জিনিস কনস্ট্যান্ট হয়ে যেত। নিশ্চয়ই পার্থক্য রয়েছে, বিধে আমরা আজকে তুলনা করতে পারি। এই ভিন্নতার কারণেই আজকে আমরা বিস্তার পরিমাপ নিয়ে আলোচনা করব এবং করেছি অনেকখানি। তো আজকে তারপরও তোমাদের সুবিধার্থে আর একটু রিভিউ করি খুব দ্রুতভাবে। তাহলে আমরা বলেছি বিস্তার পরিমাপকে আমরা বিস্তারকে দুইভাবে পরিমাপ করতে পারি। একটি হলো কেন্দ্রীয় মান থেকে মানগুলো কত দূরে থাকে, তাদের অবস্থান কেন্দ্র থেকে কত দূরে, অথবা কেন্দ্র থেকে অন্যান্য মানগুলোর পার্থক্য কত, ইহা একটি বিস্তার। আরেকটি যদি বাদ দিই, কেন্দ্রীয় মান যদি আমরা বাদ দিই তাহলে আমরা বলতে পারি মানগুলো নিজেরা নিজেদের মধ্যে থেকে কত দূরে থাকে, ইহাও বিস্তার। যেমন তোমাদেরকে একটা উদাহরণ দেই। আমি তোমাদের ক্লাসে পড়াতে গেলাম, ক্লাস নিলাম। এখন আমি তো শিক্ষক হিসেবে একজন, তোমরা যারা আমার ক্লাসটা করছো তারা কিন্তু অনেক, তাই না? এখন আমার থেকে তোমরা কত দূরে বসেছো? খুব কাছে, না মাঝখানে, না আরো দূরে? তাহলে আমার থেকে তোমাদের একটা বসার দূরত্ব, সিটিং অ্যারেঞ্জমেন্টের একটা পার্থক্য আছে না? আছে, নিশ্চয়ই আছে। আবার আমাকে যদি তুমি বাদ দাও তাহলে তোমরা যে স্টুডেন্টরা বসেছো তোমাদের বসার মধ্যে একটি পার্থক্য আছে না? কেউ কাছে, কেউ দূরে, কেউ মাঝখানে, কেউ এই কর্নারে, কেউ ওই কর্নারে। এই যে ছড়িয়ে ছিটিয়ে বসা, তাহলে তোমাদের মধ্যে বসার একটি পার্থক্য রয়েছে। আমার রেজাল্টের সাথে তোমাদের রেজাল্টের একটি পার্থক্য রয়েছে। আবার আমাকে বাদ দিলে তোমরা যে সমস্ত ছাত্ররা ঢাকা কলেজে ভর্তি হয়েছে অথবা অন্যান্য কলেজে ভর্তি হয়েছে, আমার শিক্ষার্থীরা, তাদের রেজাল্টের মধ্যে একটি পার্থক্য আছে না? আমার সাথে তোমার বয়সের পার্থক্য রয়েছে। আমাকে বাদ দিলে তোমাদের নিজেদের মধ্যে একটি বয়সের পার্থক্য আছে না? তাহলে বিস্তার পরিমাপ আমরা দুইভাবে করতে পারি। একটি হলো কেন্দ্র থেকে মানগুলো কত দূরে আছে, অথবা কেন্দ্র থেকে মানগুলো কত ব্যবধানে আছে, অথবা কেন্দ্র থেকে মানগুলো কত পার্থক্যে রয়েছে। অন্যভাবে বলা যায় কেন্দ্র বাদ দিলে মানগুলো নিজেরা নিজেদের মধ্যে কত পার্থক্যে রয়েছে। এই দুই ধরনের পার্থক্য কি আমরা বিস্তার বলে থাকি। তাহলে এই বিস্তারকে আমরা পরিমাপ করব
কতগুলো গাণিতিক সূত্রের মাধ্যমে, গাণিতিক সূত্রের মাধ্যমে, যে সমস্ত সূত্রের মাধ্যমে এই পার্থক্যগুলোকে আমরা পরিমাপ করতে পারবো, সেই সূত্রগুলিকে আমরা বলি বিস্তার পরিমাপ। স্যার ঠিক আছে? তাহলে এই বিস্তার পরিমাপকে আমরা দুভাগে ভাগ করেছি। গত ক্লাসে আমরা বলেছিলাম এই পার্থক্য ভাগটা কি কি বলো? অনপেক্ষ বা পরম বিস্তার, আরেকটা হলো আপেক্ষিক বিস্তার। কি বলেছি স্যার? অনপেক্ষ বা পরম বিস্তার, আর একটাকে বলেছিলাম আমরা আপেক্ষিক বিস্তার। এখন অনপেক্ষ বা পরম বিস্তার কাকে বলে? যে বিস্তার পরিমাপের একক থাকবে। আমরা সেদিন বলেছি একক দ্বারা কোনো নিউমেরিক্যাল ভ্যালুকে একেবারে নির্দিষ্ট করে বোঝায়, স্পেসিফিকভাবে বোঝায়। এই জিনিসটা কি? 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 5 কেজি দ্রব্যের ওজন বোঝায়। 1, 2, 3 দ্বারা আমরা কিছু বুঝি না। আমরা মনে করি যে কতগুলো গাণিতিক মান হয়তো বা কোনো ধারাকে তারা অন করে, কিন্তু যখনই একক লাগায় তখন আমরা বুঝতে পারি যে এটা হয়তো তরল পদার্থের ওজন, অথবা দ্রব্যের ওজন, অথবা রাস্তার দৈর্ঘ্য, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা বুঝে থাকি। তাহলে যে বিস্তার পরিমাপকে একক দ্বারা পরিমাপ করা যায়, একক বিদ্যমান থাকে, তাদেরকে আমরা অনপেক্ষ বিস্তার পরিমাপ বলি। আর যে বিস্তার পরিমাপের একক নাই, একক থাকে না, তারা কি স্যার? আপেক্ষিক বিস্তার। কেন থাকে না? যেহেতু বিস্তার পরিমাপ করা হয় সমজাতীয় এককে প্রকাশিত তথ্য দিয়ে, সমজাতীয় এককে প্রকাশিত তথ্য দিয়ে আমরা বিস্তার পরিমাপ করি। সুতরাং আপেক্ষিক বিস্তারকে পরিমাপ করে ভাগ পদ্ধতির মাধ্যমে, যেখানে লব থাকে, হর থাকে। এখন লবের একক এবং হরের একক যদি এক হয়, তাহলে ভাগের সময় একক একক ক্যান্সেল হয়ে যায়, ফলে উভয় একক বিহীন মানে পরিণত হয়। এই জন্য আপেক্ষিক বিস্তার পরিমাপের কোনো একক থাকে না, একক মুক্ত। তবে যেহেতু রিলেটিভ, এখানে আমাদের আপেক্ষিক বিস্তারকে শতকরায় প্রকাশ করতে হয়। একক থাকবে না, ঠিক আছে, বাট তাদেরকে আমরা শতকরায় প্রকাশ করব। আর অনপেক্ষ বিস্তারকে সরাসরি বিয়োগের মাধ্যমে, যেহেতু ব্যবধান মানেই তো পার্থক্য, পার্থক্য করে কার সাথে? বিয়োগ করে। তোমার আমার বয়সের পার্থক্য কি করে করবে? বিয়োগ করে করবে। সুতরাং আমার বয়স 40 বছর, তোমার বয়স 20 বছর, তাহলে পার্থক্য কত? 40 - 20 = 20। কি 20 না 20 বছর? 20 বছর। কেননা বয়সটা, যে বয়সগুলো নিয়ে আমরা কাজ করেছি সেগুলোর একক ছিল বছর। সুতরাং বিস্তার পরিমাপ করে আমরা বছরের মানটা পেয়েছি, তাহলে ওই বছরটা এখানে তথ্যের একক। ক্লিয়ার? এখন আমরা আসব, অনপেক্ষ বিস্তারকে আমরা ভাগ করেছিলাম 4 ভাগে। আমরা দেখো এখানে একটা ভাগ করো, বিস্তার পরিমাপ 2 প্রকার। বিস্তার পরিমাপকে আমরা দুভাগে ভাগ করেছি, অনপেক্ষ বা পরম বিস্তার, আর একটু আপেক্ষিক বিস্তার। এখানে একটু দেখো, এই অনপেক্ষ বিস্তারকে আমরা ভাগ করেছি কয়টা দেখো? পরিসর, চতুর্থক ব্যবধান, গড় ব্যবধান, আর একটু হলো আর আপেক্ষিক বিস্তারকে আমরা ভাগ করেছি আবার 4 ভাগে। দেখো, পরিসরাঙ্ক, ব্যবধানাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, বিভেদাঙ্ক। স্যার একটু দেখেন, তাহলে বিস্তার পরিমাপকে আমরা ভাগ করেছি দুভাগে,
অনপেক্ষ বা পরম বিস্তার, আর আরেকটি হলো আপেক্ষিক বিস্তার। এই অনপেক্ষ বা পরম বিস্তারকে আমরা ভাগ করেছি 4 ভাগে: পরিসর, চতুর্থক ব্যবধান, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান। আর আপেক্ষিক বিস্তারকেও আমরা 4 ভাগে ভাগ করেছি: পরিসরাঙ্ক, চতুর্থক ব্যবধানাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, আরেকটি হলো বিভেদাঙ্ক। এটা তোমরা পারো, আর যারা একাদশে ভর্তি হবে ওরা হয়তো জানে না, কিন্তু তোমরা জেনেছো। এখন আমরা অনপেক্ষ পরম বিস্তারের যে ভাগগুলোর কথা আমরা বলেছি, এই ভাগগুলোকে আমরা একটু বর্ণনা করি। আসো, প্রথমে আমরা বলবো বিস্তার। বিস্তারের পরিসর। ইংলিশে এটাকে বলে রেঞ্জ। সংক্ষেপ আমরা আর দ্বারা প্রকাশ করব। পরিসর কাকে বলে? কোন তত্ত্বসারির সর্বোচ্চ এবং সর্বনিম্ন ব্যবধানকে, সর্বনিম্ন মানের ব্যবধানকে পরিসর বলে। কোন তত্ত্বসারির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের ব্যবধানকে পরিসর বলে। একেবারে পরিসংখ্যানের সবচাইতে সহজ এবং যে কোনো কেউ এটাকে পারতে পারে, কেননা যদি এটা কনসেপ্টটা থাকে। আমি যদি এখানে বলি 1, 3, 8, 10, 12, আমি কতগুলো মান লিখলাম। এখন তোমাকে যদি এখানে বলি পরিসর কত বলো, তাহলে পরিসরের সংজ্ঞাটা কি? কোনো তত্ত্বসারির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের বিয়োগফল। তাই বলো সর্বোচ্চ মান কত? পরিসর সূত্রটা আমরা লিখি ইকুয়াল টু সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। তাহলে সর্বোচ্চ মান কত? 12, সর্বনিম্ন মান 1। ওকে স্যার। এখন আমরা যদি এটা ম্যাথমেটিক্যালি একটু প্রকাশ করি, থিওরিটিক্যালি আমরা যদি সূত্রটা দেই, তাহলে আমরা মনে করি x একটি চলক যাহা 1, 3, 8, 10, 12 মান গ্রহণ করে। এই তত্ত্বসারির সর্বোচ্চ মানকে আমরা x এর হাইয়েস্ট ভ্যালু বলি xh, আর সর্বনিম্ন মানটাকে যদি আমরা xl বলি, তাহলে সূত্রটা কি দাঁড়ায়? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। স্যার বুঝতে পেরেছে? কোন তত্ত্বসারির x এর হাইয়েস্ট মান মাইনাস x এর লোয়েস্ট মান, তাকে আমরা পরিসর বলি। ক্লিয়ার? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদেরকে যদি আমি বলি এমন একটা প্রশ্ন যে পরিসর কাকে বলে, পরিসরের মান ঋণাত্মক হতে পারে না, ব্যাখ্যা করো। তাহলে পরিসর কাকে বলে আমরা পড়েছি, সূত্রটা পড়েছি। আমি 3টা উদাহরণ দিয়ে পরিসরের মান যে ঋণাত্মক হতে পারে না আমরা তা বোঝানোর চেষ্টা করব। আমি 3টা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাবো। আমি একটা উদাহরণ ইতিমধ্যে দিয়েছি যে 1, 2, 3। বলো এখানে পরিসর কাকে বলে? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, সকল মান প্লাস নিয়ে আমরা পরিসর প্লাস পেয়েছি। এবার বলো এই মানটাগুলো, এই সকল মানটাকে আমরা কিছু মানকে প্লাস নিলাম আর কিছু মানকে মাইনাস নিলাম, তাহলে পরিসরের সংজ্ঞা কি? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। তাহলে এখন যদি আমরা বলি পরিসরের সর্বোচ্চ মান কত? 3, সূত্রের মাইনাস সর্বনিম্ন মান মাইনাস কত? 2। দিস ইকুয়াল টু 3 প্লাস 2 ইকুয়াল টু পরিসর প্লাস। আরেকটি উদাহরণ যদি আমরা বলি, এখন এইখানে নিলাম কি, আরেকটি যদি উদাহরণ দেই, আমরা সকল মান মাইনাস নিলাম -1, -2, -3। এখন এখানে পরিসর কাকে বলে?
সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। সর্বোচ্চ মান কত? -1। সূত্রের মাইনাস সর্বনিম্ন মান -3, কেননা মাইনাসের সবচেয়ে ছোট মানটাকে বড় ভাবা হয় আর সবচেয়ে বড় মানটাকে মাইনাসের ছোট মান বলা হয়। এই কারণে আমরা -1 + 3 = 2 + 2। এখন দেখো, তিনটা উদাহরণকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সকল মান প্লাস নিয়েও তুমি পরিসর প্লাস পেয়েছো, কিছু প্লাস কিছু মাইনাস মান নিয়েও তুমি পরিসর প্লাস পেয়েছো, সকল মান মাইনাস নিয়েও তুমি পরিসর প্লাস পেয়েছো। এই কথা থেকে আমরা এটাই বলতে পারি যে পরিসর ঋণাত্মক হতে পারে না, কারণ পরিসরের সংজ্ঞা থেকে আমরা জেনেছি কোনো তথ্য সারির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের ব্যবধানকেই পরিসর বলে। সুতরাং কোনোভাবেই পরিসরের মান ঋণাত্মক হতে পারে না। তো আমরা যদি পরিসরের সংজ্ঞাটা জানি তাহলে পরিসরাঙ্কটা একটু আলোচনা করি। পরিসরাঙ্ক পাশাপাশি এটাকে ইংলিশে বলে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, সংক্ষেপে বলে সিআর। দেখো, তুমি যদি সূত্রটা মনে রাখতে পারো তাহলে তুমি পরিসর কাকে বলে? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান ভাগ সর্বোচ্চ মান যোগ সর্বনিম্ন মান পূরণ কত? গুণন 100। তাহলে দেখো, কোনো তথ্য সারির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের ব্যবধানকে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের যোগফল দ্বারা ভাগ করে ওই ভাগফলকে যদি শতকরায় প্রকাশ করা হয় তখন যে মান পাওয়া যায় তাকে পরিসরাঙ্ক বলে। কোনো তথ্য সারির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের ব্যবধানকে ওই তথ্য সারির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের যোগফল দ্বারা ভাগ করে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে যে মান পাওয়া যায় উহাকে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, সংক্ষেপে সিআর, আর বাংলায় বলে পরিসরাঙ্ক। ক্লিয়ার? এখন আসো চতুর্থ ব্যবধান। এটাকে ইংলিশে বলে কোয়ার্টাইল ডেভিয়েশন, সংক্ষেপে বলে কিউডি। আমরা কিউডি দ্বারাই প্রকাশ করব। আমি আমার মতো করে বলি, কোনো তথ্য সারিতে 4টি মান থাকবে, ভাগ পাবো 3টা। কয়টা মান? 4 মান। ভাগ পাবে কয়টা? 3টা। প্রত্যেকটা ভাগকে এক একটি চতুর্থক বলে। তৃতীয় ভাগটা মাঝামাঝি থাকার কারণে উহা থেকে আমরা ব্যবধান নেই না, তাহলে আর ওই মধ্যবর্তী ভাগটা বাদ দিলে থাকে 1 আর 3। আমি সংক্ষেপে তোমাদের বলি, n কে যদি 4 দ্বারা ভাগ করি, যেহেতু চতুর্থক মানে 4, n হলো তথ্য বিশ্ব, ইন্টু 1 দ্বারা গুণ করি, তাহলে প্রথম চতুর্থকের মান কোথায় আছে তা আমরা খুঁজে বের করতে পারবো। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখাবো, অঙ্কের মাধ্যমে। n কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি এবং 2 দ্বারা গুণ করি তাহলে Q2 পাওয়া যায়। দিস ইকুয়াল টু n/2। n/2 কে আমরা মধ্যমা কোথায় আছে তা আমরা বের করি। n কে যদি 4 দ্বারা ভাগ করে 3 দ্বারা গুণ করি তাহলে 3 নম্বর চতুর্থ কোথায় আছে আমরা তা খুঁজে বের করব। দ্বিতীয় ভাগটি মাঝামাঝি হওয়ার কারণে এটা আমরা চতুর্থ গণনার সময়
এটাকে আমরা গণনায় অন্তর্ভুক্ত করি না, যেহেতু মধ্যমার সাথে মিলে যায় আর মধ্যমা তথ্য সারিকে সমান 2 ভাগে বিভক্ত করে। তাহলে আমরা ব্যবধান করব কার সাথে? প্রথম চতুর্থক আর তৃতীয় চতুর্থকের সাথে। তাহলে 3 নম্বর চতুর্থকটা বড় না 1 নম্বর চতুর্থকটা বড়, এটা একটু খেয়াল করো। তাহলে বুঝতে হবে 1 নম্বর চতুর্থকের চেয়ে 3 নম্বর চতুর্থক 3 গুণ বেশি। তাহলে বড় কে? 3 নম্বর চতুর্থক। 1 নম্বর চতুর্থক যদি 25 হয় তাহলে 3 নম্বর চতুর্থক হবে 3 25 75, 3 গুণ বেশি। প্রথম চতুর্থক যদি 10 হয় তাহলে 3 নম্বর চতুর্থকে 3 গুণ মানে 30, এটা মনে রাখবে। তাহলে এখান থেকে যদি আমরা চতুর্থক ব্যবধান বের করি তাহলে চতুর্থ ব্যবধানের সূত্রটা হয়, দেখো QD = Q3 - Q1 ভাগ 2। ব্যবধান কয়টার মধ্যে স্যাররা? ব্যবধান 2টার মধ্যে, 1 আর 3 এর মধ্যে। 1 আর 3 এর মধ্যে সবচেয়ে বড় কে? 3 নম্বর চতুর্থক। প্রথমটার চেয়ে কত গুণ বেশি? 3 গুণ বেশি। সুতরাং Q3 - Q1 ভাগ 2, কারণ ব্যবধান হলো 2টার মধ্যে। সুতরাং এভাবে যে সূত্রটা আমরা পাই তাকে আমরা চতুর্থক ব্যবধান বলি। একটু কথাবার্তা আছে, একটু অঙ্কের মাধ্যমে দেখি। দেখো এখন Q1 এর সূত্রটা কি? Q1 হলো L1 প্লাস n ভাগ 4 × 1 মাইনাস CF ভাগ F পূরণ C। আর Q3 মানে কি বলো? L3, এই L দিলেই হয়, 3 যা লাগেও না, প্রাইস n ভাগ 4 মাইনাস CF ভাগ F পূরণ C। একটা উদাহরণ দেই। তোমার একটি গণসংখ্যা নির্বিষম আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। এখন গণসংখ্যা আছে মনে করো 1, 2, 10, 8, 4 মনে করো। তোমাদের আছে, আমরা 5 দিলাম। ওকে, এখন এল কে বলছিলাম চতুর্থ শ্রেণীর নিম্ন সীমা, চতুর্থ শ্রেণীর গণসংখ্যা, চতুর্থ শ্রেণীর শ্রেণী ব্যবধান, যেখানে চতুর্থ পাওয়া যাবে 1 নম্বর, তার ঠিক উপরেটা CF, ওই মধ্যমার মতোই। মধ্যমার সাথে পার্থক্য হলো এখানে তথ্য সারিকে 2 ভাগে ভাগ করে, এখানে 4 দিয়ে ভাগ করতে হয়। এখন এখানেও আমাদের CF বের করতে হবে। CF মানে কি? প্রথম শ্রেণীর F আর প্রথম শ্রেণীর CF 1। তাহলে 3, 13, 21, 26। এখানে n এর মান যোগ করে দেখো 26 হয়। ওকে স্যার, এখন দেখেন আমি প্রথম চতুর্থটা এই 5টা শ্রেণীর মধ্যে কোন শ্রেণীতে আছে আমি তা জানি না, তাহলে বের করতে হবে। তুমি 26কে 4 দ্বারা ভাগ করে 1 দ্বারা গুণ করো, তাহলে কত আসে? 4 ছক 24 থাকে 2, 4 5 20 ইন্টু 1, তাহলে কত? 6.5। এই 6.5 খুঁজবে CF এর মধ্যে। বলো 1 বড় না 6.5 বড়? 6.5। সুতরাং এটা এই শ্রেণীতে প্রথম চতুর্থকের অবস্থান নেই। 3 বড় না 6.5 বড়? 6.5 বড়। সুতরাং এই দ্বিতীয় শ্রেণীতেও প্রথম চতুর্থক নেই। এখন দেখো 13 বড় না 6.5 বড়? 13 বড়। সুতরাং বড় ক্রমযুক্ত গণসংখ্যার মধ্যে ছোটটা থাকতেই পারে। সুতরাং আমরা n/4 × 1 এর মান আমরা পেয়েছি 13 এর মধ্যে, যার মধ্যে পাওয়া গেল তার শ্রেণী ব্যবধান, তার বাড়ি কোথায়? তার বাড়ি হলো 20 থেকে 30 এর মধ্যে। আমি একটু মার্কিং করে নিই, আন্ডারলাইন করে নিই। তাহলে যদি 20 থেকে 30 এর মধ্যে প্রথম চতুর্থকের অবস্থান আমরা নিশ্চিত হতে পারি, তাহলে আমরা ওই শ্রেণীর নিম্ন সীমা আমরা নিতে পারি। তাহলে ওই শ্রেণীর নিম্ন সীমা মানে কত? L1। তাহলে কত আসলো? 20।
ওই শ্রেণীর শ্রেণী ব্যবধান কত? 10। ওই বাড়িতে লোক সংখ্যা কত? 10। সিএফ কত? তার আগের সিএফ 3। আর n/4 ভাগ n/4 × 1 এর মান পেয়েছো তোমরা 6.5। এই মানটা বসিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে প্রথম চতুর্থকের মান পেয়ে যাব। অনুরূপভাবে আমরা যদি 3 নম্বর চতুর্থক বের করতে চাই, একেবারে সিম্পল একটি ধারণা, তাহলে তুমি এটিকে 3 দ্বারা গুণ করো। 6 × 5 × 3, 3 × 5 = 15, 318 × 19, 19.5। কার মধ্যে পেয়েছে? 21 এর মধ্যে। তাহলে এখানে একটা আন্ডারলাইন করো। তাহলে ওই শ্রেণীর নিম্ন সীমা কত বলো? 30 প্লাস 3/4 এর মান পেয়েছে কত? 19.5 মাইনাস সিএফ হবে কোনটা? তার আগেরটা কত? 21 এর আগে আছে 13। এফ কত? এফ হলো তার গণসংখ্যা কত? 8 ইন্টু তার ব্যবধান কত? 10। এখন যদি ক্যালকুলেশন করো আমরা 3 নম্বর চতুর্থক পেয়ে যাব। এখন 3 নম্বর চতুর্থকের মান থেকে যদি প্রথম চতুর্থকের মান বিয়োগ করি, বিয়োগ করে যে বিয়োগফল পাবো তাকে 2 দ্বারা ভাগ করলে আমরা চতুর্থক ব্যবধান পাবো। ক্লিয়ার স্যার? এখন কথা ছিল একটাই, এক্ষেত্রে কি আমাদের গণসংখ্যা নিবেশন অন্তর্ভুক্ত না বহির্ভূত? আমরা যে অঙ্কটা করেছি চতুর্থক ব্যবধান, সেটা আমাদের অন্তর্ভুক্ত নয়, এটা বহির্ভূত পদ্ধতির মাধ্যমে করেছি। ফলে আমাদের শ্রেণী ব্যবধান নিয়ে আর ভাবতে হয় নাই, যাহা আছে তাই আমরা চালিয়ে দিয়েছি, আমাদের কোনো কিছুই পেছনে আর চিন্তা করতে হয়নি। কিন্তু আমাদের যদি অন্তর্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন দেয়া থাকে তাহলে তুমি কি করবে? কি করে 0 থেকে 9, 9.0 থেকে কত? যদি 9 থাকে, 9 থেকে 19, 20 থেকে 29, 29 থেকে 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49 যদি থাকে, এই অবস্থায় কি তুমি চতুর্থক নির্ণয় করতে পারবে? আমরা মধ্যমা এবং প্রচুরকের আলোচনায় বলেছিলাম, যেখানে এল এর মান প্রয়োজন হয়, যেখানে অন্তর্ভুক্ত পদ্ধতি থাকে, গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড় নির্ণয় করতে পারলেও আমরা মধ্যমা, প্রচুরক, চতুর্থক, শতক, দশক এগুলো নির্ণয় করতে পারবো না। সেখানে আমাদের প্রকৃত শ্রেণীসীমা দরকার হবে। আর প্রকৃত শ্রেণীসীমা বের করতে কি করে? নিম্ন অর্থাৎ উচ্চ সীমা এবং পরবর্তী নিম্ন সীমার সাথে যে ব্যবধানটা আছে, ওই ব্যবধানকে 2 দ্বারা ভাগ করে যে ভাগফল পাওয়া যাবে, সেই ভাগফলটা নিম্ন সীমার সাথে বিয়োগ করতে হবে। আর যদি বহির্ভূত না থাকে, অন্তর্ভুক্ত থাকে, তাহলে আমাদের প্রকৃত শ্রেণীসীমা বের করতে হবে। সেটি কি করে? কোন শ্রেণীর উচ্চ সীমা এবং পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার সাথে ব্যবধান বের করে ওই ব্যবধানকে 2 দ্বারা ভাগ করব, আর ভাগফলকে আমরা নিম্ন সীমার সাথে বিয়োগ করে আর উচ্চ সীমার সাথে যোগ করে আমরা প্রকৃত শ্রেণীসীমা বের করে তারপর চতুর্থক বের করতে বলুক, আর মধ্যমা বের করতে বলুক, শতক বের করতে বলুক, প্রচুরক বের করতে বলুক, দশক বের করতে বলুক, আমরা সবকিছুই পারবো। ওকে, এখন স্যার আমরা ওই সাথে সাথে তার আপেক্ষিক বিস্তারটা একটু পড়ি। চতুর্থক ব্যবধানাঙ্ক, এটাকে আমরা বলি কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, সংক্ষেপে আমরা বলি সিকিউডি। সিকিউডি, তাহলে সিকিউডি সূত্রটা কি বলো? Q3 মাইনাস Q1 আর Q3 প্লাস Q1 ইন্টু 100। দেখো এর পরিসরের মতোই Q3 মাইনাস Q1 ভাগ, অর্থাৎ যাদের ভাগ বিয়োগফল ভাগ তাদেরই যোগফল ইন্টু 100। পারবে না? ওকে।
এবার আসো গড় ব্যবধান। ইংলিশে বলে মিন ডেভিয়েশন, সংক্ষেপে বলে এমডি। এটা পড়ানোর আগে আমাদের একটু কথাবার্তা বলতে হবে। 1 নম্বরের শর্ত হলো গড় ব্যবধান মাইনাস মান গ্রহণ করে না। কি বলছি স্যার? গড় ব্যবধান মাইনাস মান গ্রহণ করে না। বলতে পারেন স্যার মাইনাস কি আসে? অবশ্যই আসে। তাহলে কি করতে হয়? ওই মাইনাসকে প্লাস করার জন্য অ্যাবসলিউট সাইন, পরম মানের চিহ্ন ব্যবহার করে ওই ঋণাত্মক মানকে ধনাত্মক করতে হয়। আর গড় ব্যবধান 3টা মান থেকে পাওয়া যায়। গাণিতিক গড় হইতে, মধ্যমা হইতে আর প্রচুরক হতে। কয়টা থেকে বলেন স্যার? মিন ডেভিয়েশন ফ্রম মিন, মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান, মিন ডেভিয়েশন ফ্রম মোড। অর্থাৎ 3টা মান থেকে আমরা গড় ব্যবধান পাই। গাণিতিক গড় হইতে, মধ্যমা হইতে, প্রচুরক হতে। ওকে, এই 3টা মান থেকে আমরা গড় ব্যবধান পেয়ে থাকি। তাহলে আমাদের কথা হলো আমরা কার কাছ থেকে পাবো? মনে রাখবেন, যদি গড় ব্যবধান কার থেকে পাবো এই কথাটা উল্লেখ না থাকে, তাহলে আপনাদের বুঝতে হবে আমি গড় ব্যবধান গাণিতিক গড় থেকে নির্ণয় করব। যদি মধ্যমা থেকে গড় ব্যবধান নির্ণয় করতে বলে, মধ্যমা কথাটা বলা থাকবে। যদি প্রচুরক থেকে গড় ব্যবধানের কথা বলে, প্রচুরক বলা থাকবে। আর যদি কোনো কিছু না বলা থাকে, যদি শুধু বলে গড় ব্যবধান নির্ণয় করো, তাহলে তুমি গাণিতিক গড় ব্যবহার করবে। কারণ গাণিতিক গড় সহজ, এটা সবাই পারে, সবাই গাণিতিক গড়কে নির্ণয় করতে পারে। সুতরাং গাণিতিক গড় হইতে গড় ব্যবধান নির্ণয় করা কোনো কঠিন কাজ নয়। এই কারণে আমাদের কোনো কিছু উল্লেখ না থাকলে আমরা গাণিতিক গড় থেকেই গড় ব্যবধান নির্ণয় করব। তাহলে দেখো, আমি তোমাদের 3টা একটা ধাপ দেই। 1, 2, 3। স্যার কয়টি মান আছে? আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। কয়টি মান আছে বলেন? 3টি মান আছে। 1, 2, 3। প্রথমে তোমার কাজ কি? 1 নম্বর কাজ হলো এই তথ্য সারি 3টির গড় নির্ণয় করা। তাহলে কি? 1 যোগ 2 যোগ 3 ভাগ 3। গড় কত আসলো? 2। প্রতিটি তথ্য থেকে গড় বিয়োগ করতে হবে। 1 মাইনাস 2, 2 মাইনাস 2, 3 মাইনাস 2। তার মানে 2 হলো গড়, আর তথ্য সারির মান 1, 1 মাইনাস 2। তথ্য সারির মান 2, গড় 2, 2 মাইনাস 2। তথ্য সারির মান 3, 3 মাইনাস 2। আমরা আগেই বলেছি গড় ব্যবধান মাইনাস মান গ্রহণ করে না। সুতরাং ওই মাইনাসকে প্লাস করার জন্য অযৌক্তিক বলো আর যাই বলো, আমরা পরম মানের চিহ্ন দিয়ে দেব। পরম মানগুলোকে যোগ করব, আর এই পরম মানের যোগফলকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে আমরা গড় ব্যবধান পাবো। কার কাছ থেকে পেলাম বলে দিতে হবে। কার কাছ থেকে পেলাম? গড় ব্যবধান আমরা পেয়েছি গাণিতিক গড় হতে। এখন দেখো ফলাফল কি হলো? 1 যোগ 0 যোগ 1। আমরা মাইনাস কি নিয়েছি? মাইনাস নেই, কেননা পরম মান দিয়ে ওই মাইনাসকে আমরা প্লাস মানে রূপান্তরিত করেছি। এখন আসো, আমরা বলেছিলাম যে তথ্য আমরা 2 ধরনের তথ্য নিয়ে আমরা কাজ করব। একটা হলো গ্রুপ ডাটা, আর হলো আনগ্রুপ ডাটা। যেখানে চলকের সাথে তার গণসংখ্যা দেওয়া থাকে তখন তাকে আমরা গ্রুপ ডাটা বা শ্রেণীকৃত তথ্য বলে থাকি। আর যখন শুধু এক্স দেওয়া থাকবে, যেখানে গণসংখ্যা দেওয়া থাকবে না, সেখানে আমরা চলক দিয়ে কাজ করি, সেটাকে আমরা অশ্রেণীকৃত তথ্য বলি। এখন আমরা এই গড় ব্যবধানকেও 2 ভাবে আমরা করব। শ্রেণীকৃত তথ্যের
গড় ব্যবধান আর অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে গড় ব্যবধান। আসেন স্যার, এটাকে যদি আমরা একটা বেস ধরে উদাহরণটা দেই, দিস ইকুয়াল টু x1, দিস ইকুয়াল টু x2, দিস ইকুয়াল টু x3, তাহলে গড় কত হলো বলো? এখন আসেন, তাহলে আমরা এখানে একটু দেই x1 মাইনাস x বার, x2 মাইনাস x বার, x3 মাইনাস x বার। দেখো প্রতিটি তথ্য থেকে তার গড় বিয়োগ করেছে x বার, এবং বিয়োগফল ঋণাত্মক আসতে পারে কিনা আমরা দেখি নাই, যেহেতু এটা থিওরিটিক্যাল, তবু আমরা পরম মান দিয়ে ওই বিয়োগফলকে আমরা আটকে দিয়েছে, কেননা গড় ব্যবধান মাইনাস মান গ্রহণ করে না, প্লাস করব আর মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করব। এটাকে আমরা লিখতে পারি সামেশন পরম মান xi মাইনাস x বার ভাগ 3, i এর মান 1 হইতে 3। স্যার বলেন কয়টা মানের জন্য পেয়েছেন? 3টা মানের জন্য আপনারা গড় ব্যবধান পেয়েছেন। এখন মান যদি n সংখ্যক হতো, তাহলে দেখেন আপনাদের একেবারে সোজা জিনিস, দেখেন x1 x2 ডট ডট xn, ধরো তাদের গাণিতিক গড় x বার, তাহলে কি করবেন? x1 মাইনাস x বার, x2 মাইনাস x বার, xn মাইনাস x বার, পরম মান দিবেন, পরম মান দিবেন, যোগ দিবেন, যোগ, তারপর মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করবেন, দিস ইকুয়াল টু md x বার। পরিবর্তন আছে এবং যোগফল আছে, সংক্ষেপে সামেশন xi মাইনাস x বার ভাগ n, i এর মান 1 হইতে n। এটা হলো আমাদের অশ্রেণীকৃত তথ্যের গড় ব্যবধান। এখন সেটা যদি শ্রেণীকৃত হয় তাহলে কি হবে? কিছুই নেই, সুতরাং এটা হবে শুধুমাত্র x বার ইকুয়াল টু সামেশন fi xi মাইনাস x বার ভাগ ক্যাপিটাল N, where summation fi equal to capital N, i এর মান 1 হইতে n, i এর মান 1 হইতে n। এখন বলতে পারেন স্যার গণসংখ্যা কি ঋণাত্মক হতে পারে না? না, তুমি আমি আমরা কি ঋণাত্মক হই? তুমি আমাকে টাকা ধার দিতে পারো, সেটা আমি ঋণাত্মক, মানে ওই ধার করাটা ঋণাত্মক হতে পারো, বাট ব্যক্তি তো ব্যক্তি, সুতরাং গণসংখ্যা কখনো ঋণাত্মক নয়। এজন্য গণসংখ্যাটাকে আমরা কখনোই ঋণাত্মক ভেবে পরম মানের চিহ্ন দিয়ে ওকে আটকাই না। এখন দেখো পারবে না? এখন এখানে যদি তোমাকে গড় ব্যবধান মধ্যমা থেকে বলতো, তাহলে এমই লিখতে, এমই মানে মিডিয়ান, তাহলে লিখতে সামেশন xi মাইনাস এমই ভাগ n। এটা যদি শ্রেণীকৃত হতো তাহলে লিখতে fi xi মাইনাস এমই ভাগ ক্যাপিটাল N। যদি এটা প্রচুরক থেকে হতো mo হতো এটা সামেশন xi মাইনাস mo ভাগ n। এটাকে যদি শ্রেণীকৃত হতো xi মাইনাস mo ভাগ n। আশা করি এই সূত্রগুলো তোমরা জানো, এবং এগুলো যারা আমার ক্লাসটা দেখছো তারা লিখে নিতে পারো, কারণ এর মাধ্যমে আমাদের অঙ্কগুলো করাতে হবে। ওকে, এবার আসো গড় ব্যবধানাঙ্ক কাকে বলে। এখানে এটা রেখে দিলাম, কারণ আছে। ইংলিশে আমরা বলি কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। যাকে আমরা বলি সিএমডি। এখন এখানে কথা হলো সিএমডি সূত্রটা কি বলো। যদি এক্স বার থেকে আসো তাহলে লিখবা এমডি এক্স বার ভাগ এক্স বার পূরণ 100। তুমি যদি মধ্যমা থেকে নির্ণয় করে থাকো তাহলে লিখবা এমই এমডি এমই ভাগ এমই ইন্টু 100। তুমি যদি প্রচুরক থেকে নির্ণয় করে থাকো তাহলে লিখবে
এমডি M0 ভাগ M0 ইন্টু 100। তোমাকে লক্ষ্য রাখতে হবে তুমি গড় ব্যবধান কার কাছ থেকে পেয়েছো, গাণিতিক গড় হতে, তাহলে ওই গড় ব্যবধানকে গাণিতিক গড় দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করবে। তোমাকে লক্ষ্য রাখবে তুমি গড় ব্যবধানটা কার কাছ থেকে পেয়েছো, মধ্যমা থেকে, তাহলে মধ্যমা হইতে নির্ণীত গড় ব্যবধানকে ওই মধ্যমা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করবে। তোমাকে খেয়াল রাখতে হবে তুমি কি গড় ব্যবধানটা প্রচুরক থেকে পেয়েছো, তাহলে ওই প্রচুরক হতে নির্ণীত গড় ব্যবধানকে প্রচুরক দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করবে। এভাবে আমরা গড় ব্যবধানাঙ্ক পেয়ে থাকি, যাকে আমরা আপেক্ষিক বিস্তার বলে থাকি। এখন দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি আছে পরিমিত ব্যবধান। এটা রেখেছি কারণ আছে। ইংলিশ এটাকে বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সংক্ষেপে বলে এসডি, আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। এখন দেখো এইটা কেন মুছি নেই, একটি কারণে আমরা এটা মুছি নেই। গড় ব্যবধানকে অযৌক্তিকভাবে আমরা ঋণাত্মক মানকে ধনাত্মক করে থাকি। কিভাবে? মাইনাস আসে, আমরা মাইনাস নিতে পারি না, অযৌক্তিকভাবে সেই মাইনাসকে আমরা পরম মান দিয়ে প্লাস মানে পরিণত করি। কিন্তু পরিমিত ব্যবধান যৌক্তিকভাবে ঋণাত্মক মানকে ধনাত্মক মানে পরিণত করে। সেই যৌক্তিক মানটা কি? ও পরম মানের চিহ্ন দিয়েছে আর ও পরম মানের পরিবর্তে স্কোয়ার দিয়েছে। আমরা জানি স্কোয়ার ভুক্ত মানগুলো অলওয়েজ পজিটিভ। -3 স্কোয়ার ইকুয়াল টু তুমি লিখতে পারো 9, -4 স্কোয়ার ইকুয়াল টু 16। এখানে মাইনাসকে এমনিতেই বাদ হয়ে যায় মাইনাসটা, এখানে অযৌক্তিকভাবে কোনো নিয়ম চাপিয়ে দেওয়ার দরকার নেই। তাহলে দেখো কেন মুছি নেই, এখানে আমরা তিনটা পদ পেয়েছিলাম, গাণিতিক গড় হতে গড় ব্যবধান, মধ্যমা হতে গড় ব্যবধান, প্রচুরক হতে গড় ব্যবধান। ওখানে এই তিনটা পদ নেই, ওখানে শুধু একটি পদ। গড় তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পরিমিত ব্যবধান শুধুমাত্র গাণিতিক গড় থেকেই পাওয়া যায়, অন্য কিছু থেকে নয়। তাহলে আমরা যদি বলি এভাবে, কোনো তত্ত্ব সারির প্রতিটি মান হতে গাণিতিক গড় বিয়োগ করে ওই বিয়োগ ফলের বর্গের সমষ্টিকে মোট দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তার ধনাত্মক মূলকে রুট করতে হয়। আমি একটু তোমাদেরকে ধাপগুলো লিখি, তোমাদের ধাপগুলো আমি লিখে তার সূত্রটা নিয়ে আসি, তাহলে বুঝতে পারবে। 1, গড় নির্ণয় করতে হয়, সংক্ষেপে লিখি। 2, প্রতিটি মান হতে গড় বিয়োগ করে বর্গ করতে হয়। দেখো এটা তোমাদের বোঝানোর জন্য, বর্গের সমষ্টিকে মোট তত্ত্ব সংখ্যা দ্বারা ভাগ করে ভাগফলকে মূল করতে হয়, মূল। রুট করে ব্যবধান নির্ণয় করা
দেখো আমি একটা উদাহরণ দিই এখানে, বলো এই x1 x2 ডট ডট xn তোমার তথ্য দেয়া আছে, তা তুমি কি করবা? গড় নির্ণয় করো। ধরো এই n সংখ্যক মানের গাণিতিক করে x বার, প্রতিটি তথ্য দিয়ে গড় বিয়োগ করো। x1 মাইনাস x বার, x2 মাইনাস x বার ডট ডট xn মাইনাস x বার করেছো। এই বিয়োগ ফলের বর্গ করতে হবে, প্রতিটি বিয়োগ ফলকে আমরা বর্গ করব, বর্গের সমষ্টি করতে হবে, আর সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, আর এই ভাগফলকে রুট করতে হবে। এভাবে করে যেটা পেয়েছো এটাকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলি। দেখো গড় নির্ণয় করেছি, প্রতিটি তথ্য থেকে গড় বিয়োগ করে বর্গ করেছি, বর্গের সমষ্টি করেছি, আর সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে আর এই ভাগফলকে আমরা রুট করেছি। তোমরা জানো পরিবর্তনশীল মানের যোগফলকে সংক্ষেপে সামেশন বলে। এই হলো তোমাদের অশ্রেণীকৃত তথ্যের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পরিমিতি ব্যবধান। এখন এটাকে যদি আমরা শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে করি তাহলে কি আসে? এ পাই এক্স আই মাইনাস হোল স্কোয়ার ভাগ কত? হোল স্কোয়ার ভাগ ক্যাপিটাল এ। এটাকে কিন্তু আমরা যখন অঙ্ক করব তখন এইটাও লিখতে পারি সামেশন এক্স আই স্কোয়ার ভাগ এন মাইনাস এক্স বার স্কোয়ার। এটাকে আমরা তাই করতে পারি এ পাই এক্স আই স্কোয়ার ভাগ ক্যাপিটাল এন মাইনাস এক্স বার স্কোয়ার। এই এখন আমরা একটা অঙ্ক দেখি। এখন দেখি আমরা একটা অঙ্ক দেখি যে সৃজনশীল পরিসংখ্যান বিভাগের স্যার জনাব ওয়াই শিক্ষার্থীদেরকে একটি গণসংখ্যা নিবেশন দিয়ে বললেন যে
গড় ব্যবধান পরিমিত ব্যবধানের চেয়ে বড় হবে, অর্থাৎ এমডি এক্স বার গ্রেটার দ্যান সিগমা। গণসংখ্যা নির্বিশনটি নিম্নরূপ। প্রশ্ন ক, বিস্তার কি? খ, পরিসর ঋণাত্মক হতে পারে না, ব্যাখ্যা করো। গ, তৃতীয় চতুর্থক নির্ণয় করো। ঘ, তুমি কি শ্রেণীর শিক্ষক মিস্টার ওয়াইয়ের সাথে একমত? বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও। তোমাদের এটি আমি কাজ দিলাম বাসায়। আবারও বলছি, পরিসংখ্যানের একজন শিক্ষক বা স্যার জনাব ওয়াই তোমাদেরকে একটি গণসংখ্যা নির্বাচন দিয়ে বললেন, উক্ত গণসংখ্যা নির্বাচনে গড় ব্যবধান পরিমিত ব্যবধানের চেয়ে বড় হবে, গণসংখ্যাটি নিম্নরূপ দিয়ে উনি প্রশ্ন দিলেন, বিস্তার কি? 1 নম্বর। ক নম্বরে বললেন, পরিসরের মান ঋণাত্মক হতে পারে না, ব্যাখ্যা করো। 3 নম্বর, এটা 2 নম্বর। 3 নম্বরে বলল 3 নম্বর চতুর্থ নির্ণয় করো, এই নম্বর হলো 3। এবং ঘ নম্বরে শিক্ষকের সাথে তুমি একমত কিনা তুমি মতামত দাও। তাহলে তোমাকে কি করতে হবে? গড় ব্যবধান নির্ণয় করতে হবে, পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে। করে তোমাকে দেখতে হবে গড় ব্যবধান বড় না পরিমিত ব্যবধান বড়। তাহলে যদি গড় ব্যবধান বড় হয় পরিমিত ব্যবধানের চেয়ে, তাহলে তুমি মতামত কি করবে? বলবে হ্যাঁ আমি শ্রেণীর শিক্ষকের সাথে একমত, কেননা গড় ব্যবধান এত, পরিমিত এত, সো এমডি এক্স বার গ্রেটার দ্যান সিগমা। এখন আরেকটি সংজ্ঞা তোমাদের রয়ে গেছে, এই যে পরিমিত ব্যবধানের আপেক্ষিক বিস্তারটা রয়ে গেছে, সেটা আমরা লিখি বিভেদাঙ্ক। এটাকে আমরা বলি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এটাকে আমরা যদি বলি বিভেদাঙ্ক, কাকে বলে? সিভি ইকুয়াল টু পরিমিত ব্যবধান ভাগ গাণিতিক গড় পূরণ 100। তার মানে কি পরিমিত ব্যবধান ভাগ গাণিতিক গড়, এটা লাগবে যখন তুমি কোনো কিছু তুলনা করতে যাবে, পার্থক্য করতে যাবে। মনে করে একটা কোম্পানি, দুইটা কোম্পানির মধ্যে করোনাকালীন সময়ে শ্রমিকদের ওনারা বেতন দেন, কোম্পানি এও বেতন দেন, কোম্পানি বিও বেতন দেন। এখন তোমাকে বলা হলো এই দুই কোম্পানির মধ্যে করোনাকালীন সময়ে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ বেতন দেয় কে? তাহলে তুমি কি দেখে আন্দাজি মন্তব্য করে দিবে? না, তোমাকে কোম্পানি এর জন্য বিভেদাঙ্ক বের করতে হবে, কোম্পানি বি এর জন্য বিভেদাঙ্ক বের করতে হবে, তারপর সবচেয়ে বিভেদাঙ্ক যার কম হবে সেই সামঞ্জস্যপূর্ণ
বেতন প্রদান করেন। এখন এটা কখন বেশি হয়ে যায় বে বিধাঙ্কের মান বলতে পারো? যখন আকাশ কুসুম ভাবে আমরা কল্পনা করি, একজনের বেতন 10,000 টাকা, আর একজনের বেতন 80,000 টাকা, এখানে যদি বে বিধাঙ্ক বের করো তাহলে বিশাল পার্থে বে বিধাঙ্কের মান বেড়ে যাবে। এখানে এই অসামঞ্জস্যপূর্ণতা এখানে পাওয়া যাবে, তাও বে বিধাঙ্কের মাধ্যমে। আবার তুমি মনে করো বাংলাদেশের দুইজন প্লেয়ার, অথবা মানে সাকিব আল হাসান আর হলো বাংলাদেশের যে কোনো একজন মোস্তাফিজের কথা বলো। এখন এই দুজনের মধ্য থেকে তুমি কাকে ভালো প্লেয়ার বলবে? নিশ্চয়ই তোমরা সাকিব আল হাসানকে বলবে না। আমি যদি পরিসংখ্যানের লোক হয়ে থাকি, এই মৌখিক যুক্তির উপরে ভিত্তি করে আমি সাকিব আল হাসানকে ভালো বলতে পারবো না। তাহলে কি করতে হবে? সাকিব আল হাসানের বিগত 5টি ইনিংসের রান নেব, ওই রানের গড় বের করব, ওই রানের বিবিধাঙ্ক বের করব। মোস্তাফিজের বিগত 5 ইনিংসের বা 10 ইনিংসের যাই বলো, আমি রান নেব, ওই রান থেকে গড় নির্ণয় করব, তাদের বিবিধাঙ্ক বের করব রানের। তারপর দেখব সাকিব আল হাসানের রানের বিবিধাঙ্ক আর মোস্তাফিজুর রহমানের রানের বিবিধাঙ্ক কারটা কম। যে কম তাকে আমরা ভালো প্লেয়ার বলবো। এখন বলতে পারো স্যার কম হইলে ভালো প্লেয়ার হয় কি করে? এখন একজন প্লেয়ার একদিন 0 মারল, আর একদিন 100 মারল, আর আরেকজন প্লেয়ার প্রতিনিয়তই 40, 45, 50 এভাবে রান করে যায়। এখন তুমি কাকে নিতে চাও? ওই যে লাগলে ব্যাটে ছক্কা আর না লাগলে মক্কা, তাহলে ওই ব্যক্তির উপর তুমি কি ভরসা রাখতে পারো? রাখতে পারো না। সে 0 মারতে পারে, 100 মারতে পারে, আর তুমি সাকিব আল হাসানের উপরে ভরসা রাখতে পারো যে অন্তত নামলে কিছু না কিছু রান পাওয়া যেতে পারে। তাহলে কে কনসিস্টেন্ট? তাহলে রানের পার্থ কেন বিবিধাঙ্ক বেড়ে যায়? রান তোলার গতি, রানের পার্থক্যটা যত কম হবে তত আমাদের বিবিধাঙ্ক কম হবে। তাই তোমাদের এই কাজটা তোমরা কালকে করে রাখবে। আজকের মতো আমরা শেষ করব, আমাদের ক্লাস টাইম শেষ। তো এই অঙ্কটা তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা যারা আমার সাথে ছিলে তারা করতে পারবে। আমি যে সূত্রগুলো লিখে দিয়েছি, আর যদি না পারো চেষ্টা করবে, তোমাদের বইয়ে আছে যে কোনো আব্দুল আজিজের বই ভালো, তুমি সেখান থেকে ফলো করতে পারো, অথবা অন্য যে কোনো বই তুমি ফলো করতে পারো, সেখানে অঙ্কগুলো দেয়া আছে, একটু করবে। আর এখানে গড় ব্যবধান কিন্তু আমরা বলি নেই মধ্যমহ থেকে গড় ব্যবধান নির্ণয় করো অথবা প্রচুরক থেকে গড় ব্যবধান নির্ণয় করো, আমরা বলেছি গড় ব্যবধান। সুতরাং তুমি গাণিতিক গড় থেকেই গড় ব্যবধান নির্ণয় করবে। আর নেক্সট ক্লাসে, নেক্সট প্রায় পরশু দিন আরেকটি ক্লাস রয়েছে, সেই ক্লাসটা আমরা এগুলো করাবো, এবং পরশু দিন আশা করি এই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা আমরা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেশের করোনা পরিস্থিতি অতটা ভালো অবস্থানে নেই, তবু আমার ছাত্রদেরকে বলবো, আমার শিক্ষার্থীদের বলবো, তোমরা সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তোমরা এই দেশ গড়ার জন্য ভবিষ্যৎ প্রজন্ম, তোমরা ভালো থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।